নমস্কার, আমি রাজ। আজ আপনাদের শোনাবো কলকাতার ডায়েরি, সেই প্রথম পাতা, যা পড়ার পর আমার নিজেরও দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। শ্রাবণ মাস বাঙালির কাছে এই মাসটা মানেই রোমান্টিক জনম, কিন্তু সুমিতবাবুর কাছে শ্রাবণ মাস হয়ে উঠেছিল বিভীষিকা। সুমিতবাবু গত 20 বছর ধরে কলকাতার রাজপথে নারী নক্ষত্র চেনেন, কিন্তু 20 বছরের সেই অভিজ্ঞতা সেদিন এক নিমিষে ধুলোয় মিশে গেছিল। চলুন সরাসরি চলে যাই রাতের ডায়েরি। সুমিতবাবুর জবানবন্দি। সুমিতবাবু আমাকে লিখেছে যে, রাজ ভাই, আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমায় আমি লিখে পাঠাচ্ছি। তোমার চ্যানেল নতুন, তো সেই কারণে আমার মনে হলো তোমাকে এই গল্পটা লিখে পাঠানো। যদি তোমার মনে হয় তুমি সিলেকশন করতে পারো, তো আমার জীবনে সত্যি ঘটনা। আজও আমার সাথে এমন কিছু জিনিস হয়, যেগুলো আমি তোমাকে পরে একদিন বলবো। তো যদি গল্পটা সিলেকশন হয় তাহলে জানিও। তো সুমিতবাবুর কণ্ঠে আছে তন্ময়। শ্রাবণের রাত, তিলোত্তমার রাজপথে তখন বৃষ্টির একছত্র আধিপত্য। ঝমঝমে বৃষ্টি পড়ছে এমন নয়, বরং আকাশ থেকে যেন একটানা কান্নার শব্দ ভেসে আসছে। আমি তখন গড়িয়াহাট থেকে ট্যাক্সি নিয়ে ফিরছি। সারাদিন খুব একটা আয় হয়নি, পকেটে মাত্র গোটা কয়েক নোট। ভাবছিলাম ভবানীপুরের ওদিকে একবার চক্কর দিয়ে বাড়ির দিকে রওনা দেব। রবীন্দ্র সরোবরের ওই মোড়টায় যখন এলাম, চারপাশটা হঠাৎ করেই যেন অতিরিক্ত থমথমে হয়ে গেল। রাস্তার ধারে পুরনো ল্যাম্পপোস্টগুলো বৃষ্টির ঝাপটায় কাঁপছে, আর মাঝে মধ্যে বিদ্যুৎ চমকালে চারপাশটা এমন সাদা হয়ে উঠছে যে মনে হচ্ছে কোনো এক অন্য জগতে ঢুকে পড়েছি। ঠিক সেই সময় হেডলাইটের আলোয় প্রথম দেখলাম তাকে। রাস্তার ঠিক বাঁ দিকের একটা শিরিষ গাছের তলায় দাঁড়িয়ে আছে এক যুবতী, পরনে ধপধপে সাদা শাড়ি। অদ্ভুত ব্যাপার কি জানেন, এই মুষলধারে বৃষ্টির মধ্যে তার শাড়িটা কিন্তু একদম কুঁচকে যায়নি বা কাদা লাগেনি, যেন কেউ এইমাত্র ইস্ত্রি করা ধপধপে সাদা কাপড় পরে ওখানে এসে দাঁড়িয়েছে। তার মুখটা দেখা যাচ্ছিল না, কারণ লম্বা ভেজা চুলগুলো তার মুখের ওপর লেপ্টে ছিল। আমি গাড়িটা একদম ওর পাশে নিয়ে গিয়ে থামালাম। কাঁচটা সামান্য নামাতেই একটা হিমশীতল হাওয়া আমার মুখে ঝাপটা মারল। আমি বললাম, দিদি, এই দুর্যোগে এখানে দাঁড়িয়ে কেন? যাবেন কোথায়? মেয়েটি কোনো কথা বলল না, শুধু ধীর পায়ে এগিয়ে এসে পেছনের দরজাটা খুলল। দরজাটা খোলার শব্দটা যেন কোনো পুরনো কপাটে হাড় কাঁপানো আর্তনাদ। সে সিটে বসতেই সারা গাড়ির তাপমাত্রা যেন হঠাৎ করে 10 ডিগ্রি নেমে গেল। আমি শিউরে উঠলাম। আমার ট্যাক্সির ভেতরটা তখন এক আশ্চর্য গন্ধে ভরে গেছে। ঠিক বৃষ্টির সাদা গন্ধ নয়, বরং শ্মশানে রাখা বাসি রজনীগন্ধা আর কর্পূরের একটা কড়া মিশ্রণ। যেন কোনো মৃতদেহ অনেকক্ষণ আগে এখান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি আবার প্রশ্ন করলাম, কোথায় নামিয়ে দেবো আপনাকে? পেছন থেকে একটা আওয়াজ এলো। সেটাকে আওয়াজ না বলে একটা শুকনো পাতার খসখসে শব্দ বলা ভালো। ফিসফিসে গলায় সে বলল, যাদবপুর কবরস্থানের সামনে নিয়ে যাবে? বুকটা ধক করে উঠল। এত রাতে কবরখানা?
আমি তড়িঘড়ি লুকিং গ্লাসের দিকে তাকালাম মেয়েটাকে দেখার জন্য, আর ঠিক তখনই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। লুকিং গ্লাসের পেছনের সিটটা একদম ফাঁকা, শুধু কালো রেক্সিনের সিটটা দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। আমি ভাবলাম হয়তো বৃষ্টির ঝাপটা লুকিং গ্লাসটা ঘোলা হয়ে গেছে। আমি হাত দিয়ে বারবার আয়নাটা মুছলাম, তাও কিছু নেই। অথচ আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার ঠিক পেছনের সিটে কেউ একজন বসে আছে। আমি শুনতে পাচ্ছি তার ভারী নিঃশ্বাসের শব্দ। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সেই কর্পূরের গন্ধটা আমার নাকে ধাক্কা মারছে। আমি তখন ভয়ে ঘামছি, কিন্তু মনের ভুল ভাঙতে আমি ঘাড় ঘুরিয়ে সরাসরি পেছনের দিকে তাকালাম। দেখলাম মেয়েটি ওখানেই বসে আছে, মাথাটা নিচু করে তার ফ্যাকাশে সাদা হাতের লম্বা নখগুলো দিয়ে সে ট্যাক্সির সিটটা অনবরত কাঁপতে চলেছে। খস খস খস, ঠিক যেমন কোনো ইঁদুর বা জন্তু কিছু ছিঁড়ে ফেলার চেষ্টা করে, ঠিক তেমন। কিন্তু অদ্ভুত বিষয়, আমি যখনই আবার সামনের আয়নার দিকে তাকাচ্ছি সিটটা তখন খাঁকা করছে। আমার চোখের সামনে এক চরম অসম্ভব বাস্তব, আয়নায় কেউ নেই, অথচ পেছনে যে বসে আছে আমি বুঝতে পারলাম আজ রাতে আমার ট্যাক্সিতে কোনো রক্ত মাংসের মানুষ বসেনি। সে এমন কেউ যার কোনো ছায়া নেই, কোনো প্রতিচ্ছবিই নেই। আমি স্টিয়ারিংটা শক্ত করে ধরলাম, মনে হচ্ছিল ওই হাত ছাড়লে আমি জ্ঞান হারিয়ে ফেলব। আমি যখন এক্সিলেটরে পা দিলাম তখন জানলার সব কটা কাঁচ নিজে থেকেই উপরে উঠে গেল। আর ঠিক তখনই আমার কানের একদম কাছে এসে সেই ফিসফিসে গলার স্বরটা আবার ভেসে এলো। সুমিত, একটু তাড়াতাড়ি চালাও, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। সে আমার নাম জানলো কি করে? আমি তো তাকে কিছু বলিনি। সেই রাতে যাদবপুরে সেই অন্ধকার রাস্তা দিয়ে যখন আমি গাড়ি ছোটাচ্ছিলাম তখন জানতাম না এই যাত্রাটা আমার জীবনের শেষ যাত্রাও হতে পারত। গাড়িটা তখন দক্ষিণ কলকাতায় পিচ ঢালা রাস্তা চিরে ছুটছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর ট্যাক্সির ভেতরে সেই কড়া রজনীগন্ধার গন্ধটা তখন আরো তীব্র হয়ে উঠেছে। আমার হাত স্টিয়ারিংয়ের উপর থরথর করে কাঁপছে। আয়নায় তাকাচ্ছি, পেছনের সিট ফাঁকা, অথচ ঘাড় ঘুরিয়ে তাকালে দেখছি সেই সাদা শাড়ির নারী মূর্তিটা ঠায় বসে আছে। আমার মনে হচ্ছিল আমি যেন এক অনন্তকালের রাস্তায় গাড়ি চালাচ্ছি। যাদবপুরের কবরখানার সেই সংযোগকারী রাস্তাটা এমনিতে খুব একটা চওড়া নয়, তার উপর রাস্তার দুপাশে হাই রাইজ বিল্ডিংগুলোর আলো বৃষ্টির মেঘে ঢাকা পড়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একটার পর একটা নিভে যাচ্ছে। আমরা যেদিক দিয়ে এগোচ্ছি যেন অন্ধকার আমাদের গিলে খাওয়ার জন্য পিছু নিয়েছে। পেছনের সিট থেকে হঠাৎ একটা শব্দ ভেসে এলো। মনে হলো কোনো ভিজে কাপড় কেউ মেঝেতে আঁচড়াচ্ছে। চপ চপ চপ, একটা ভেজা শব্দ। আমি আর চোখে লুকিং গ্লাসের নিচের দিকে তাকালাম। দেখলাম পেছনের সিটের মেঝে থেকে কালো মতন একটা জল গড়িয়ে আমার সিটের তলা পর্যন্ত চলে আসছে। সেই জলটা সাধারণ বৃষ্টির জলের মতো নয়, কেমন যেন ঘন আর আলকাতরার মতো কালো। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, দিদি, আপনি কি ভিজে গেছেন? পেছনটা কি লিক করছে? কোনো উত্তর নেই, শুধু সেই ফিসফিসে হাসিটা আবার শুনতে পেলাম। অন্ধকার নিচে ভাসছে। আমি কোনো মতে ট্যাক্সিটা নিয়ে কবরখানার সেই লোহার গেটটার সামনে পৌঁছালাম। শ্রাবণ মাসের রাতে ওই কবরখানার সামনেটা যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। বড় বড় বট আর অশ্বত্থ গাছগুলো
গেটের ওপর ডালপালা মেলে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো দানব হাত বাড়িয়ে আছে। গাড়িটা থামালাম। ইঞ্জিনের ঘড়ঘড়ানির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দিদি, আপনার গন্তব্য এসে গেছে। এই তো কবরখানার গেট। আমি ভেবেছিলাম সে দরজা খুলে হয়তো নেমে যাবে, কিন্তু কয়েক সেকেন্ড পেরিয়ে গেল, কোনো নড়াচড়া নেই। আমি সিটে বসে বসেই লুকিং গ্লাসে তাকালাম, এখনো ফাঁকা। এবার আমি সাহস সঞ্চয় করে ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকালাম, কিন্তু বিশ্বাস করুন, ঘাড় ঘোরাতেই আমার কলজেটা যেন গলার কাছে চলে এলো। সিটটা একদম ফাঁকা, শুধু সেই ভেজা কালো জলা সিটের উপর গড়াচ্ছে। কিন্তু ট্যাক্সির সবকটা দরজা ভেতর থেকে লক করা। দরজা খোলার বা বন্ধ করার কোনো শব্দ আমি পাইনি। উইন্ডো কাঁচগুলো সব উপরে তোলা। তাহলে সে গেল কোথায়? ভস্ম হয়ে গেল নাকি বাতাসে মিশে গেল? আমি ভয়ে কাঁপতে কাঁপতে ট্যাক্সি থেকে নামলাম। বৃষ্টির ঝাপটায় চোখ মুখ ভিজে যাচ্ছে। আমি পেছনের দরজাটা খুললাম। ট্যাক্সির ভেতরটা তখন কবরের মতো ঠান্ডা। আমি পকেট থেকে আমার পুরনো টর্চটা বের করে পেছনের সিটে ফেললাম, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখ ছানামারা হয়ে গেল। সিটের ঠিক মাঝখানে যেখানে মেয়েটি বসেছিল, সেখানে পড়ে আছে একটা পুরনো গোল ধাতব বস্তু। আমি হাত বাড়িয়ে সেটা তুললাম। ও, সেটা ছোঁয়া মাত্রই আমার আঙুলগুলো যেন অবশ হয়ে গেল। ওটা একটা 10 টাকার কয়েন, কিন্তু আমাদের এখনকার ব্রিটিশ সেই রূপালি রঙের মোটা কয়েন। টর্চের আলো ভালো করে দেখলাম, কয়েনটার গায়ে খোদাই করা আছে 1920 সাল, ঠিক 100 বছর আগের একটা কয়েন। কয়েনটার ওপর লেখা আছে শুকনো মাটি আর পচে যাওয়া কাদার একটা আস্তরণ, ঠিক যেমনটা কবরের ভেতর থেকে তোলা কোনো জিনিসের গায়ে থাকে। আমি যখন কয়েনটা নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই কবরখানার ভেতরে সেই নিঝুম অন্ধকার থেকে একটা শব্দ ভেসে এলো। কোনো মানুষের গলার আওয়াজ নয়, ঠিক যেন কোনো জন্তুর হাড় ভাঙার শব্দ। কড়কড় 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 কড়কড়। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, ট্যাক্সিতে ঝাঁপিয়ে পড়ে স্টার্ট দিলাম। গাড়িটা রিজার্ভ করে ঘোরানোর সময় আমার হেডলাইটের আলোটা একবার কবরখানার ওই লোহার গেটের ভেতর পড়ল। সেই আলোয় আমি যা দেখলাম তা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। দেখলাম গেটের ওপারে কুয়াশার মধ্যে সেই সাদা শাড়ি পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। তার মুখটা এবার পুরোপুরি স্পষ্ট। তার চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর গাল দিয়ে যেন চামড়া খসে পড়ছে। সেটার একটা হাত তুলে আমাকে ইশারা করছে, আর তার হাতে ধরা ছিল ঠিক একই রকম একটা 10 টাকার কয়েন। তার সেই ফিসফিসে গলাটা বাতাসের ঝাপটায় আমার কানে এসে ধাক্কা মারল। বাকি ভাড়াটা পরের বার নেব সুমিত, মনে থাকে যেন। আমি আর পেছনে তাকাইনি। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে সেদিন নিজের ঘরের দিকে ফিরেছিলাম। সারাটা রাস্তা আমার মনে হচ্ছিল সেই 1920 সালের কয়েনটা আমার ড্যাশবোর্ডের ওপর নাচছে। আমি জানতাম না সেই রাতটা তো কেবল শুরু ছিল। সেই কয়েনটা যে আমার পিছু ছাড়বে না, তা আমি স্বপ্নেও ভাবিনি। কবরখানার সেই রাতের পর থেকে আমার দিনগুলো কেমন যেন পাল্টে গেল। সারাদিন কানে এক অদ্ভুত ভোঁ ভোঁ শব্দ হতো, আর রাতে ঘুমালেই মনে হতো আমার বিছানার চারিদিকে বৃষ্টির জল জমে যাচ্ছে। অভাবের তাড়নায় 4 দিন পর জন নিয়ে আবার ট্যাক্সি বের করলাম। সেই 1920 সালের কয়েনটা আমি ড্যাশবোর্ডের ওপরে এক কোণে রেখে দিয়েছিলাম। ওটাকে ফেলে দিতে গেলে হাত অবশ হয়ে আসছিল, যেন এক অদৃশ্য চৌম্বক শক্তি ওটাকে আমার ট্যাক্সির সাথে আটকে রেখেছে। রাত তখন প্রায় 2টো।
খিদিরপুর থেকে ফেরার পথে হেস্টিংসের ওই ফ্লাইওভারের নিচ দিয়ে গাড়িটা নিয়ে ফিরছি। শ্রাবণ মাসের এই সময় হেস্টিংস চত্বরটা এমনিতেই মরাকাটা ঘরের মতো স্তব্ধ হয়ে থাকে। ফ্লাইওভারের পিলারের ওপর জমাট বাঁধা ছায়াগুলো হেডলাইটের আলোয় অতিকায় দৈত্যের মতো লাগছিল। হঠাৎ করেই ট্যাক্সির ইঞ্জিনে এক বিটকেল শব্দ হতে লাগলো। ঘর 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 ঘর, যেন চাকার তলায় কেউ শুকনো হাড় করে পড়ছে। ঠিক তখনই ড্যাশবোর্ডের ওপর রাখা সেই 1920 সালের ব্রিটিশ কয়েনটা নিজে থেকে কাঁপতে শুরু করলো। প্রথমে ভাবলাম ইঞ্জিনের ভাইব্রেশন, কিন্তু না, কয়েক সেকেন্ডের মধ্যে কয়েনটা ড্যাশবোর্ডের ওপর নাচতে শুরু করলো। ঠিক যেমন উত্তপ্ত কড়াইয়ে জল দিলে টকবক করে ফোটে, ঠিক তেমন সেই কয়েনটাও সেভাবে লাফাচ্ছিল। হঠাৎ আমার সামনে উইন্ডস্ক্রিনে একটা ভেজা হাতের ছাপ পড়ল। রাজবাবু, বিশ্বাস করুন, বাইরে কেউ ছিল না, অথচ মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি বাইরে থেকে কাঁচটা আঁচড়ানোর চেষ্টা করছে। চড়চড় চড়চড় করে আওয়াজ হচ্ছে। সেই হাড় কাঁপানো আওয়াজ ট্যাক্সির ভেতরটা যেন ছিঁড়ে ফেলছিল। তখনই আমার মিটারটা পাগল হয়ে গেল। মিটারের ডিজিটগুলো চোখের পলকে উল্টো দিকে ঘুরতে শুরু করলো। 2024, 2000, 1990, 1980, এভাবে যেন বর্তমান সময়টা আমার গাড়ি থেকে মুছে যাচ্ছে ধীরে ধীরে। আমি ব্রেক কষার চেষ্টা করলাম, কিন্তু ব্রেক প্যাডেলটা একদম জ্যাম হয়ে গেছে। স্টিয়ারিংটা পাথরের মতো শক্ত। ট্যাক্সিটা তখন কোনো এক অদৃশ্য টানে হেস্টিংসের সেই পুরনো নির্জন রাস্তাগুলোর দিকে একা একাই তীব্র গতিতে ছুটে চলেছে। আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমছে, অথচ গাড়ির ভেতরটা বরফের মতো ঠান্ডা। আমি আর সাহস করে আয়নায় তাকাতে পারছিলাম না, কিন্তু না তাকিয়েও পারলাম না। লুকিং গ্লাসে চোখ পড়তেই আমার হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। আয়নায় দেখলাম পেছনের সিটে কুয়াশার মতো ধূসর একটা ছায়াদল পাকিয়ে আছে, আর সেই ছায়ার মাঝখান থেকে সেই চেনা সাদা শাড়ির একটা রক্তাক্ত অংশ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আয়নায় দেখলাম সেই মেয়েটির মুখটা এবার একদম আমার কাঁধের ওপর চলে এসেছে। তার গাল দিয়ে পচে যাওয়ার চামড়া ঝুলে পড়ছে, আর চোখের কোটর থেকে রক্তবর্ণ জল চুইয়ে আমার সিটের ওপর পড়ছে। সে এক মর্মান্তিক কাণ্ড। সে তার বড় শীতল হাতটা আমার গলার ওপর রাখল। এই ঠান্ডাটা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ফিসফিসে গলার শব্দটা আবার শুনিয়ে দিল, সুমিত, গাড়ি থামাচ্ছ কেন? আজ থেকে ঠিক 100 বছর আগে এই রাতেই তো তুমি আমাকে গঙ্গার ঘাটে নামিয়ে দিয়েছিলে। তোমার ট্যাক্সিটা পাল্টে গেছে, কিন্তু তোমার চোখ দুটো পাল্টায়নি। ভাড়াটা আজ শুধু আসলে মিটিয়ে দেবো। আমি মনে হলো আমার মস্তিষ্ক ফেটে যাবে। 1920 সাল, আমি তখন কোথায় ছিলাম? নাকি এই ট্যাক্সিটাই এখন সেই অতীতের নরকের সাথে জুড়ে গেছে? হঠাৎ ড্যাশবোর্ডের সেই 10 টাকার কয়েনটা প্রচণ্ড শব্দে ফেটে গেল, আর সেই মুহূর্তেই ট্যাক্সির পেছনের কাজটা ঝনঝন করে ভেঙে পড়ল। আয়নায় দেখলাম মেয়েটা নেই, কিন্তু সিটটা তখন নোনা জলে ভরে গেছে। গাড়িটা ঝড়ের গতিতে ছুটছে প্রিন্সেপ ঘাটের দিকে। আমি বুঝতে পারলাম আজ রাতে এই অশরীরী আত্মা আমাকে তার সাথে সেই অতীতে নিয়ে যেতে চায়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি শুধু দেখতে পাচ্ছিলাম সামনে গঙ্গার কালো জলটা যেন একটা অতিকায় হাঁ করে আমার ট্যাক্সিটাকে গিলতে আসছে। সুমিতবাবু এই অবধি লিখেছে, তারপরে বলেছে যে যদি ভাই গল্পটা সিলেক্ট হয় তাহলে
পরেরটা তোমাকে আবার একদিনকে শোনাবো। তো এখন এই অবধি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট লাইক করে জানিও, আর নতুন নতুন ভিডিও একটুখানি সাপোর্ট করো। খুব শিগগিরই আমরা মনে হয় 100K সাবস্ক্রাইবারে চলে যাব। 100K সাবস্ক্রাইবারটা প্লিজ করে দাও, খুব তাড়াতাড়ি করে দাও তোমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।